আগামী বিশ্বের ভবিষ্যৎ তরুণদেরকে তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার, আর অর্থনীতির ভিত্তি মানুষ। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখলেন বিশ্ববিদ্যালয়েরই একসময় শিক্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 23,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। এছাড়া 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা, এগুলো বলছি এজন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি। ডক্টর ইউনূস বলেন, মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, আর ঋণ পাওয়াকে মানুষের মানবিক অধিকার বলে মনে করেন তিনি। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে তার প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো,
এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করব না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের পরের কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, AIIB সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাওয়া যাবে। সব মিলে আসছে মাসে $3.5 বিলিয়ন ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান। গভর্নর আরও জানান, এখন থেকে ডলারের বিনিময় মূল্য বাজার ঠিক করবে। এত ডলারের বর্তমান দরের খুব বেশি উঠানামা করবে না বলেও জানান তিনি। IMF এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয় এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা। বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল, তারা কিন্তু আমাদের থেকে সরে যায় নাই, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁও NBR ভবনে NBR সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে গুরুত্ব না দিয়ে বিশেষায়িত খাত নিয়ে সরকার অধ্যাদেশ জারি করেছে, যা মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শারফুল আলমের রিপোর্ট। IMF এর ঋণ পেতে শর্ত মেনে BCS, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD বাতিল করে নতুন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করা হয়। NBRকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশজুড়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। NBRের আওতাভুক্ত সকল যে ভ্যাট, কাস্টমস এবং আয়করের অফিস, সেই অফিসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে দাবি, সে দাবির প্রতি সরকারের সমর্থন থাকবে এবং আমাদের সাথে আমাদের দাবির বিষয় বা আমাদের মতামতের বিষয়কে তারা মূল্যায়ন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে জানিয়ে কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ ফলাফল না পাই, আমরা শনিবার বিকেল 3টায় আবারও আমরা সমবেত হব জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এবং সেখান থেকে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব। দেশজুড়ে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে কলম বিরতির আন্দোলনের আওতামুক্ত থাকছে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ নগর ভবনের প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময় আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও কেন ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির।
আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে এই বিক্ষোভ। ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ। এই ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করবে না দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসেবে পাইছি, আমরা এটা কার্যকর চাই। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন বলে দাবি করেন রাজনীতিবিদ, পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। ততক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। দাবি পূরণের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।